এই যে ছোল্টু মিয়া, একবার পেছনে ফিরে তো তাকাবে। সিনিয়র আপুরা যে গাছতলায় বসে আছে তাদের কি চোখে পড়ে না নাকি তোমার? নীল কলেজ গেট দিয়ে সোজা হেঁটে যাইতেছে, কাঁধে ব্যাগ এবং চোখে সানগ্লাস পরে। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠল। এটা দেখে নীল পিছনে ফিরতে দেখতে পেল নীলাদ্রি ডাকতেছে। নীল ইশারা করে বলতে লাগলো, এই যে আপু, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমি তোমাকে রাখতেছি। বাবু সোনা, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমাকে নিয়ে চিপায় যাব। নীল তাড়াতাড়ি করে চলে আসলো নীলাদ্রির কাছে। নীলাদ্রির সামনে দাঁড়াতেই নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়িয়ে নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, তুমি তো দেখি অতি ফার্স্ট আছো। চিপায় বলেছি যাব বলে এইটার জন্য তাড়াতাড়ি চলে এসেছো। চিপায় নিয়ে গেলে আদর করতে পারবেন নাকি? আপু, আমাকে এতটাও ছোট ভাইবেন না যে আপনাকে আদর করতে পারবো না। একবার যেহেতু বলেছেন চিপাই চাপাই যাবেন, চলেন চিপাই গিয়ে আপনাকে বুঝিয়ে দিতেছি আমি কতটা ছোট। এই একদম চুপ, কোনো কথা বলবি না। তোকে দেখেছি অন্য একটা কাজে, আর তুই কিসের চিপাই চিপাই করতেছিস সেই কখন থেকে? আর যদি একটা কথা বলি তাহলে খবর আছে তোর। নীলাদ্রির কথা শুনে নীল চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ থাকার পর নীলাদ্রি বলতে লাগলো, তোর নাম কি? কোন ইয়ারে ভর্তি হয়েছিস? আর বয়স কত তোর? আর এই কলেজে নতুন নাকি, আগে কখনো এসেছিলি? আমার নাম নীল, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আর বয়স 19। আগে কখনো এই কলেজে আসা হয় নাই, এই প্রথম এসেছি। এর আগে আম্মু এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। তুই কি এখনো বাচ্চা নাকি যে তোর আম্মুকে সাথে নিয়ে আসিস? কোথায় তোর আম্মুকে? একটু ডাক দে, তোর আম্মুর সাথে একটু কথা আছে। আমার আম্মুর সাথে আপনার কি কথা আছে? ও, বুঝতে পারছি, বিয়ের কথা বলবেন। হ্যাঁ, বলতে পারেন। আমার আম্মু এক পায়ে রাজি আছে আমার জন্য মেয়ে খুঁজতে। এখন তো আপনি বলতেছেন আপনি আমাকে বিয়ে করবেন, তো চলেন গিয়ে করে আসি। এই, তুই কিন্তু এখন বেশি কথা বলতেছিস, আর একটা কথা বললে তোর খবর আছে। তোকে কিছু বলতেছি না বলে তুই এমন করতেছিস। চুপচাপ দাঁড়িয়ে থাক। এই মুখটা দাঁড়িয়ে আছিস কেন? এই ছেলেকে ধরতো, সে কখন থেকে পেঁচাল পেড়ে আমার মাথা খেয়ে ফেলছে। ভাই, আমি পারবো না। এই ছেলে যেই কথা বলতে পারে, কখন আবার চিৎকার করে বসে, তার কোনো শিওর নেই। তার চাইতে ভালো হবে তুই এই ছেলেকে ছেড়ে দে, অন্য একটা ছেলে দেখ। এই তো আপনার বান্ধবী একদম ঠিক কথা বলেছে, আমাকে ছেড়ে দেন, তাহলে আমি চিৎকার করব না, কিছু করব না। আর যদি না ছাড়েন তাহলে আমি এখনই চিৎকার করতেছি। কে কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে বাঁচাও, এই মেয়ে আমাকে খুন করবে। এই মেয়ের হাতে পিস্তল আছে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। এই ছেলে, একদম চুপ করবি নাকি আমি আমার ছুরিটা বের করব বইয়ের ভেতর থেকে? আর যদি একটা কথা বলেছিস তাহলে ছুরিটা বের করে তোর পেট ফুটো করে দিব। ঠিক আছে, আর কোনো কথা বলবো না। এখন তাড়াতাড়ি বলেন আমাকে কি করতে হবে, আমি আবার ক্লাসে যাব। স্যার ক্লাসের ভিতরে প্রবেশ করতেছে। আচ্ছা, তুই আগে ক্লাসে যা, ক্লাস শেষ করে এসে এরপর আমার সাথে দেখা করবি। তোকে বলেছিলাম না চিপায়ে যাব, তোকে নিয়ে চিপায়ে যাব, তাড়াতাড়ি যা। নীল চলে গেল ক্লাসরুমে। এদিকে মুক্তা নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নীলাদ্রি, তুই যে ছেলেটাকে বললি ছেলেটা আসবে, ছেলেটা আসলে চিপাই যাবি, সত্যি কি তাকে নিয়ে চিপাই যাবি? মুক্তা, তুই কি পাগল হয়ে গেছিস? আমি এই পিচ্চি ছেলের সাথে চিপায় যাব? এই পিচ্চি ছেলে তো আমার হাঁটু অবধি পড়বে না, আর তুই জিজ্ঞেস করতেছিস এই ছেলেকে নিয়ে চিপায় যাব কি না? তুই তো নিজেই বলেছিস, এটার জন্যই তো আমি বললাম তোকে যে তুই চিপাই যাবি না কি। আচ্ছা যাই হোক, চল ক্লাসে যাই। স্যার হয়তো ক্লাসে ঢুকেছে। নতুন বছর, নতুন দিন, নতুন ক্লাসে উঠেছি। ঠিকমতো ক্লাস না করলে স্যার আবার বকাবকি করবে। হ্যাঁ চল, ক্লাসে যাওয়া যাক। নীলাদ্রি, মুক্তা এবং তার আরও কয়েকজন বান্ধবী নিয়ে চলে আসলো ক্লাসরুমে। সবাই বসে আছে, স্যারের লেকচার শুনতেছে এবং কিছুক্ষণ পর নীলাদ্রি স্যারের ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। এদিকে নীল ক্লাসরুমে প্রবেশ করতে ক্লাসের স্যার নীলকে দেখে বলতে লাগলো, বা
আজকে তো দেখছি আমাদের কলেজে নায়ক মান্না চলে আসছে। এই সবাই উঠে দাঁড়াও, নায়ক মান্নাকে সম্মান দাও। এই ছেলে, তুমি জানো না এই কলেজে কোনো সেজেগুজে আসা যাবে না? স্যার আমি তো বাহিরে পোস্টার দেখলাম না, পোস্টার দেখলে তো আমি আমার চশমা প্যান্ট সবকিছু খুলে তারপরে আসতাম। বেয়াদব ছেলে, মুখের ভাষা ঠিক করো। এসব কি বলছো? এখন আমি আসলে তোমার মুখে কস্টেপ দিয়ে বন্ধ করে ফেলবো। স্যার আপনি কি বলছেন এসব? আমাকে আমার মুখ কস্টেপ দিয়ে বন্ধ করে ফেলবেন? কখনোই বন্ধ করতে পারবেন না। আমি কথা বলতে বলতে মুখের কস্টেপ খুলে ফেলতে পারবো। বাবা, আমাকে মাফ করে দাও। তোমার সাথে কথা বলা আমার অনেক ভুল হয়েছে। আমি বুঝতে পেরে গেছি তুমি কি বলতে চাইছো। এখন তুমি ভিতরে এসে বসো, আমি আমার পড়াগুলো দিয়ে তারপরে বের হয়ে যাই। নীল ভিতর এসে বসে পড়তে স্যার তার লেকচার শেষ করে চলে গেল। এইদিকে নীল যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চের একটা মেয়ে বলতে লাগলো, বাহ ভাইয়া বাহ, আপনি তো স্যারকে খুব ভালোভাবে শায়েস্তা করে দিয়েছেন। আর একটু যদি শায়েস্তা করে দিতেন তাহলে খুব ভালো হতো। স্যার আর আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। আর এসব নিয়ে চিন্তা করো না, আমি তো এখন চলে এসেছি। আমি সব কিছু ঠিকঠাক করে দিব। স্যার কেন, স্যারের বাপও এসে কিছু করতে পারবে না। আপনার সাথে কি বন্ধুত্ব করা যাবে? যদি কিছু মনে না করেন। হ্যাঁ অবশ্যই করা যাবে, করা যাবে না কেন? আপনি মানুষ, আমিও মানুষ, এখানে আবার বন্ধুত্ব না করার কি আছে? না এমনিতেই বললাম। আর কি যদি আপনি না করতেন চান তাই আর কি বললাম এই কথাটা। ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। চলো বাইরে থেকে ঘুরে আসি। ক্লাস মনে হয় আর বেশি হবে না, বাইরে গিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দিই। হ্যাঁ চলো, ক্যান্টিনে বসে কফি খেতে খেতে দুজনের পরিচয় পর্বটাও সেরে ফেলতে পারবো। আমারও আরো কয়েকজন বান্ধবী আছে, তাদের সাথেও পরিচয় করিয়ে দিব তোমাকে। চলো এখন যাওয়া যাক। পাখি নীলকে দেখে চলে আসলো ক্যান্টিনে। দুজন বসে বসে কফি খাইতেছে আর কথাবার্তা বলতেছে। এমন সময় নীলের সামনে এসে হাজির হলো নীলাদ্রি। নীল নীলাদ্রিকে দেখে বলতে লাগলো, রেডি হয়ে চলে এসেছেন, সাথে প্রোটেকশন নিয়ে এসেছেন। না নিয়ে আসলে আমাকে বলতে পারেন, আমি নিয়ে আসবো। দোকান থেকে ফার্মেসি সামনেই আছে। বেয়াদব ছেলে, সিনিয়র আপুদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না নাকি? ওই সময় জাস্ট মজা করে বলেছিলাম, আর তুই ওইটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। আমার তো এখন মনে চাইতেছে তোকে গলা টিপে মেরে ফেলার জন্য। আর তোকে মারবো না, কিন্তু তোকে মারবো না। কেন মারবেন না? মেরে ফেলেন আমাকে, তারপর না হয় পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাক। বেশি কথা বলবি তাহলে সত্যি সত্যি তোকে মেরে ফেলবো। এখন তো কোনো কিছু করতেছি না। কলেজ ছুটির পর তুই আমার সাথে দেখা করে এরপর বাসায় যাবি। এই বলে নীলাদ্রি ওইখান থেকে চলে গেল। এইদিকে পাখি হাঁ করে তাকিয়ে আছে নীলের দিকে। বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর পাখি নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নীলাদ্রি আপু, তোমার সাথে এরকম করলে কেন? কলেজে ঢোকার সময় নীলাদ্রি আপুর সাথে দেখা হয়েছিল নাকি? হ্যাঁ দেখা হয়েছিল। উনি নিজের মুখে বলেছে যে আমার সাথে চিপায় যাবে। তো এখানে আমার অপরাধ কি? আমি কি এমন করলাম যে তিনি আমার সাথে এরকম করলেন? আমার তো এখানে কোনো অপরাধ নেই। অপরাধ থাকলে অবশ্যই আমি মাফ চাইতাম। যেখানে তিনি নিজের মুখে বলেছে সেখানে আমি তো মাত্র সামান্য একজন পিচ্চি ছেলে। আচ্ছা যাই হোক, বাদ দাও। চলো আমার বান্ধবীদের কাছে নিয়ে যাই, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তারা হয়তো ওইদিকে বসে আছে। পাখি নীলকে নিয়ে চলে আসলো কলেজে পিছনের দিকে। এসে দেখে কলেজের পিছনে সবাই বসে আড্ডা দিতেছে। পাখি তার বান্ধবীদের পাশে গিয়ে বসে পড়ল। নীলও পাখির পাশে বসে পড়তেই পাখি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা শোন, ওর নাম হচ্ছে নীল। আজকে আমাদের কলেজ নতুন ভর্তি হয়েছে। তোরা তো ক্লাস করিস নাই, তাহলে দেখতে পারতিস নীল কিভাবে স্যারকে শায়েস্তা করেছে। নীল ওদের সাথে পরিচয় হয়ে নাও। এই হচ্ছে আফরিন, এই হচ্ছে বৃষ্টি, এইটা হচ্ছে রুনা, আর এইটা হচ্ছে সুমাইয়া। হ্যাঁ সবার সাথে পরিচয় হয়ে গেলাম। এখন তোমরা আমাকে একটা বুদ্ধি দাও। আমি ওই নীলাদ্রি মেয়েটাকে শায়েস্তা করতে চাই। মেয়েটার দুর্বলতা কোথায় ওইটা আমাকে জানাবে তোমরা। আরে মেয়েটার দুর্বলতা হচ্ছে সে যদি একা থাকে
তাহলে তার সামনে যদি কোনো ছেলে গিয়ে দাঁড়িয়ে কথা বলে সে ভয় পায়। এটা হচ্ছে তার সবচেয়ে বড় দুর্বলতা। ও আচ্ছা, তার মানে আমাকে একটা সুযোগ বের করতে হবে। সে কখন একা হবে আর তখন আমি তাকে গিয়ে ভয় দেখাবো। তবে খুব সাবধান, তার একটা শুনেছি বয়ফ্রেন্ড আছে এই কলেজে। তার বাবার অনেক টাকা থাকার কারণে সে যা ইচ্ছা তাই করতে পারে। তুমি একটু সাবধানে থাকবে, তার চোখে যাতে তুমি না পড়ো সেদিকে খেয়াল রাখ। আরে এসব নিয়ে চিন্তা নেই, এসব নিয়ে চিন্তা করলে অনেক আগে চিন্তা করতে পারতাম। এখন শুধু ওই মেয়েটাকে শায়েস্তা করার জন্য আমি প্ল্যান তৈরি করব। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে এখন এখানে থাকো, আমি বাসায় যাই, কালকে দেখা হবে। এই বলে নীল সবার কাছ থেকে উঠে মাঠের মাঝখানে হেঁটে হেঁটে যেতে লাগলো রাস্তার দিকে। মেন গেটের সামনে এসে দাঁড়াতেই পিছন থেকে কে যেন নীলের শার্টের কলার টেনে ধরল। নীল পেছনে ফিরতে দেখতে পেল রাব্বি ও তার শার্টের কলার টেনে ধরেছে। নীলকে দেখে রাব্বি নীলের শার্টের কলার ছেড়ে দিয়ে বলতে লাগলো, কিরে নীল, এখানে তুই কি করিস? তুই এই কলেজে ভর্তি হয়েছিস, আমাকে আগে জানাবি না? আরে রাব্বি ভাই, আপনি এই কলেজে পড়েন, আগে জানলে তো আমি সর্বপ্রথম আপনার সাথে দেখা করতাম এই কলেজে এসে। আচ্ছা যাই হোক, তুই এই কলেজে ভর্তি হয়েছিস, যদি তোকে কেউ ডিস্টার্ব করে বা তোকে কেউ ভয় দেখায় তাহলে আমার নাম বলবি। আর এই নিয়ে আমার ফোন নাম্বার, আমাকে ফোন দিলে আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে রাব্বি ভাই, এখন তাহলে আমি যাই। আজকে প্রথম দিন তো তাই ভালো লাগতেছে না, আর বন্ধু বান্ধবও নেই কলেজে, এটার জন্য কাল থেকে তো আপনার সাথেই থাকবো। ঠিক আছে, যা তাহলে বাসায়। নীল চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আজকের প্রথম দিন কলেজে, আর আজকেই তুই তাড়াতাড়ি চলে এসেছিস? হ্যাঁ আম্মু, আজকে চলে এসেছি। আর কত থাকবো এখানে, একটা বন্ধু বান্ধব নেই, কাল থেকে বিকাল 4টা অবধি থাকবো। ঠিক আছে, কাল থেকে না হয় বিকাল 4টা অবধি থাকবি। এখন তাহলে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি টেবিলে। নীল চলে আসলো তার রুমে। অন্যদিকে নীলাদ্রি রাব্বিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রাব্বি, তুমি ওই ছেলেটার কিছু করলে না কেন? আর সে হচ্ছে আমার এলাকার ছোট ভাই। আমি যদি এখন তাকে কিছু করি তাহলে তার বন্ধু বান্ধব নিয়ে আমাকে পিটিয়ে বত্তা বানিয়ে ফেলবে। ছি, আমি ভাবতেও পারতেছি না তুমি একটা পিচ্চি ছেলের কাছে এইভাবে ভয় পেয়ে গেলে। তোমার সাথে রিলেশন করাটাই আমার বেকার হয়েছে। যদি ওই ছেলের সাথে করতাম তাহলে আরো বেশি ভালো হতো। এই চল আমরা এখান থেকে যাই। এই বলে নীলাদ্রি তার বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো কলেজের গেটের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা আসতেই নীলাদ্রি ও তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। নীলাদ্রি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার আব্বু টপ বিজনেসম্যান। আপাতত এইটুকুই থাকুক, এরপর আরও কিছু জানতে পারবেন। নীল ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, নীল, কলেজে আজকে কি কি করেছিস শুনি? কি আর করব, তেমন কোনো কিছুই করি নাই। ওই একটা সিনিয়র মেয়ের সাথে একটু ঝগড়া করেছিলাম। কলেজে ঢুকতে না ঢুকতেই ওই মেয়েটা আমাকে বলা শুরু করেছে আমার সাথে নাকি চিপাই যাবে। এটা নিয়ে আর কি ঝগড়া করেছি তার সাথে। ও আচ্ছা, থাক এসব। সিনিয়র মেয়েদের পাল্লায় পড়িস না, কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। যা, রুমে গিয়ে একটু বিশ্রাম কর, আর রাতের বেলা তোর আব্বু আসবে, তোর সাথে কি যেন জরুরি কথা বলবে। আমার সাথে আবার কি জরুরি কথা বলবে? আমার বিয়ের ব্যাপারে কথা বলবে নাকি, যে বলতেছো আমার সাথে জরুরি কথা বলবে? হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ আমি শিওর করে বলতে পারতেছি না তোর আব্বু কিসের জন্য তোর সাথে কথা বলবে। আগে তো কখনো এই রকম করে বলে নাই যে তোর সাথে কথা বলবে রাতে এসে। আজকে হঠাৎ বলেছে, তাই আর কি তোকে বললাম। আচ্ছা আব্বু বাসায় আসুক, এরপর দেখি কি বলে আমাকে। নীল চলে আসলো তার রুমে। বিছানায় বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শুভ সকাল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে শুভ বলতে লাগলো, কি রে নীল, কেমন আছিস?
অনেকদিন পর তোর সাথে কথা হলো। আমাদের তো কোনো খোঁজ খবর নিস না, এতটাই স্বার্থপর হয়ে গেলি। হ্যাঁ, আমরা অনেক স্বার্থপর হয়ে গেছি। শালা, আজকে তুই 10 দিন ধরে বাড়িতে নেই, মামাদের বাসায় গিয়েছিস মামা তো বোনের সাথে রিলেশন করার জন্য। আর এখানে আমি একা একা কলেজে যাই, সবগুলো হারামি গিয়ে তাদের আত্মীয়দের বাসায় পড়ে আছে। সরি নীল, আজকে রাতে আমি রওনা দিব। কালকে সকালে তোর সাথে কলেজে দেখা হবে। ফোন রাখলাম তাহলে। এখন সকাল 10টায় কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। এই বলে শুভ কলটা কেটে দিল। এদিকে নীল বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6টা। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো পাড়ার চায়ের দোকানে। চা খেতে খেতে নীল বলতে লাগলো, চাচা, আপনার মেয়ের কি খবর? সে পড়ালেখা কেমন করতেছে? আপনি তো আর কিছু জানালেন না ওই দিন টাকা দেওয়ার পর। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ালেখা করতেছে। ওই দিন যদি তুমি টাকা না দিতে তাহলে সে পরীক্ষা দিতে পারতো না। আজকে সে পরীক্ষা দিয়েছে এবং ভালো একটা চাকরি পেয়েছে। ও আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। অনেক খুশি হলাম আপনার মুখ থেকে এই কথা শুনে। নীল চা খেয়ে ওইখান থেকে চলে গেল বাসায়। অন্যদিকে নীলাদ্রি তার রুমে বসে আছে। এমন সময় তার আম্মু রুমে এসে বলতে লাগলো, নীলাদ্রি, নিচে আয়, তোর আব্বু তোকে ডাকতেছে। হঠাৎ আব্বু আমাকে ডাকতেছে কেন? কিছু হয়েছে নাকি? তোর আব্বু তোকে ডাকতেছে কেন এটা কি আমি জানি নাকি? তুই গিয়ে জিজ্ঞেস করে আয় তোর আব্বু তোকে ডাকতেছে কেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসতেছি আব্বু কেন আমাকে ডাকতেছে। এই বলে নীলাদ্রি চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু ফোনে যেন কার সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর নীলাদ্রির আব্বুর কথা বলা শেষ হতে নীলাদ্রি বলতে লাগলো, আব্বু তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, একটা জরুরি প্রয়োজন, এটার জন্য ডেকেছি। তোর জন্য আমরা ছেলে খুঁজতেছি। ভালো ছেলে হলে তার পরিবারের সাথে কথা বলে তোর বিয়ে দিয়ে দেব। আমি কি একবারও বলেছি যে আমি এখন বিয়ে করব? আমার আবার মন চাইবে ওই দিন আমার যেদিন মন চাইবে আমি ওই দিন বিয়ে করব। এর আগে আমি বিয়ে করতে পারবো না। তুই বললেই তো হবে না, বয়স তো আর কম হলো না। আমি যা বলবো তাই হবে, তুই আর কোনো কথা বলতে পারবি না। যা এখন রুমে যা। নীলাদ্রি রেগে চলে গেল তার রুমে। এদিকে নীলাদ্রির আম্মু নিচে এসে নীলাদ্রির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি মেয়েটাকে কি এমন বলেছো যে মেয়েটা এইভাবে রেগে চলে গেছে রুমে? কই, আমি তো তেমন কিছু বলি নাই। বলেছি যে তার জন্য যদি ভালো পাত্র পাই তাহলে বিয়ে দিয়ে দেব। আর সে বলতেছে এখন বিয়ে করবে না। বয়স কি কম হয়েছে যে এখন বিয়ে করবে না? বয়স একদম ঠিকঠাক আছে। এখন বিয়ে করলে কয়েকদিন পর আমরা নাতি নাতনির মুখ দেখতে পারবো। নীলাদ্রি যেটা বলবে সেটাই হবে, তুমি তার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না। সে যেহেতু বলেছে এখন বিয়ে করবে না, তার মানে এখন বিয়ে করবে না। তোমরা মা মেয়ে কি শুরু করেছো বলো তো? মেয়েটার বয়স কি কম হয়েছে? একবারও কি খেয়াল করেছো? খেয়াল করার দরকার নেই, আমার মেয়ে যেখানে সুখী হবে সেখানেই বিয়ে করাবো। তুমি আর একটা কথাও বলতে পারবে না। এই বলে নীলাদ্রির আম্মু ওইখান থেকে চলে আসলো নীলাদ্রির রুমে। নীলাদ্রিকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, নীলাদ্রি, তুই কোনো চিন্তা করিস না, তুই পড়ালেখা করতে থাক। আমি তোর বিয়ে এখন দেব না। তুই যেদিন বিয়ে করবি যেদিন আমাকে বলবি ওই দিন বিয়ে দেবো তোকে। ঠিক আছে, আম্মু আর আব্বুকে বলে দিবে আমি সামনে যাতে আর বিয়ে নিয়ে কথা না বলে, আমার সামনে যাতে আর বিয়ে নিয়ে কথা না বলে। আমার এসব একদম পছন্দ না। আমি আমার মনের মতো ছেলে খুঁজে এরপরে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এখন তাহলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নে, কালকে আবার কলেজ যাবি। নীলাদ্রি রাতে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। অন্যদিকে নীল বসে আছে সোফায়। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে, তুই নাকি কলেজে গিয়ে বাদরামি করিস, সিনিয়র মেয়েদের সাথে নাকি ফাজলামি করিস, এটা কি একদম সত্যি? হায় আল্লাহ, তোমাকে কে এই মিথ্যা বলেছে? তুমি জানো না তোমার ছেলে কেমন? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলি নাই, আর তুমি বলতেছো আমি সিনিয়র মেয়েদের সাথে বাদরামি করি। আমি যেটা শুনেছি সেটাই তো বললাম। আর যাতে তোর নামে এই রকম বিচার না শুনি, যদি আর একবার শুনতে পাই তাহলে ওই কলেজে কোনো একটা সিনিয়র মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব। আচ্ছা আব্বু, তুমি সবসময় সিনিয়র করো কেন? এইসব কিন্তু আমার একদম ভালো লাগে না। সিনিয়র করবে না তো
কি করবে? আমি তো তোর আব্বুর সিনিয়র ছিলাম, এটার জন্য তোকেও বলতেছে সিনিয়র মেয়ের সাথে বিয়ে দিবে। সিনিয়র আর জুনিয়রের মধ্যে পার্থক্য কি আমাকে একটু বোঝাও তো। এটা আমি বোঝাতে পারবো না। তুই নিজে সিনিয়র একটা মেয়ে বিয়ে করে নে, এরপর তুই নিজেই বুঝতে পারবি কেন আমি সিনিয়র সিনিয়র করি। ঠিক আছে, দেখা যাক সিনিয়র মেয়ে বিয়ে করি নাকি জুনিয়র মেয়ে বিয়ে করি, এটা না হয় পরে বোঝা যাবে। এখন খাবার দাও আম্মু, খুব ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব, কালকে আবার তাড়াতাড়ি যেতে হবে কলেজে। সবাই এসে বসে থাকবে আমার জন্য। আচ্ছা, খাবার টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতেছি। আর তোর ফুফাতো বোন আসবে কয়েকদিন পর, সে তোর কলেজে ভর্তি হবে, আমাদের বাড়িতে থেকে পড়ালেখা করবে। তানজিলা নাকি তাবাসসুম আসবে, দুই বোন তো জমজ, কে আসবে? আমার তো মনে হয় তানজিলা আসবে, কারণ সে পড়ালেখায় খুব ভালো। এটার জন্যই তো গ্রাম থেকে শহরে পাঠাচ্ছে পড়ালেখা করার জন্য। ও আচ্ছা। নীল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। বিছানায় বসে তানজিলাকে মেসেজ দিতে লাগলো। তানজিলা আপু কেমন আছো? তুমি নাকি আমাদের বাসায় আসতেছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোদের বাসায় আসতেছি আর 2 থেকে 3 দিন পর। আমি আমার কাগজপত্র তোর কাছে দিয়ে রাখছি, তুই তো কলেজে যাস, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে এরপর আমার ভর্তির ফর্মটা ফিল আপ করে দিয়ে আসিস। ঠিক আছে, তুমি তোমার সকল কাগজপত্র পাঠিয়ে দিও, আমি ফটোকপি করে তারপর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমার অ্যাডমিশন করিয়ে দিব। নীল তানজিলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নীল ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকাল 8টা। নীল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে তার রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো কলেজে। সকাল 10টা। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে নীল। এমন সময় পিছন থেকে শুভ নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নীল, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, প্রায় 1 মাস আগে তোর সাথে দেখা হয়েছিল, আর আজকে দেখা। শালা আত্মীয়দের বাড়িতে গিয়ে তাদের মেয়েদের সাথে টাঙ্কি মেরে আবার আমাকে বলতেছিস 1 মাস পর দেখা হয়েছে। তো কেমন দিনকাল কাটলো ওইখানে? প্রেম টেম কয়টা করেছিস? ভাই, আত্মীয়দের বাসায় গিয়ে আরো অনেক বড় ঝামেলায় পড়ে গিয়েছিলাম। শালা পছন্দ করছে একটা আর বিয়ে করায় দিছে আরেকটার সাথে। বলতো এখন কি করা প্রয়োজন? পছন্দ করছি আমি ছোটটাকে, আর বিয়ে করায় দিছে বড়টার সাথে। এটার জন্য আমি তাকে ওই বাড়িতে রেখে এসেছি। হা হা হা, বেশ ভালো হয়েছে, বেশি লোভের ফল পেয়েছিস তুই। ফোনে কথা বললে তোর চলে না, বাড়িতে গিয়ে ইটিস পিটিস করতে হয়, তাই না? এখন দেখলি তো লোভের পরিণাম কি রকম হয়েছে। হ্যাঁ রে, এখন বুঝতে পারছি। চল এখন ভিতরে যাওয়া যাক, বাকি সবাই তো ভিতরে অপেক্ষা করতেছে। নীল আর শুভ মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় নীলের সামনে এসে দাঁড়ালো নীলাদ্রি। নীলাদ্রিকে দেখে নীল বলতে লাগলো, কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে, তাও আবার এইরকম ভাবে সেজে গুজে আমার সামনে দাঁড়িয়ে আছেন? আমাকে বিয়ে করার প্ল্যান করেছেন নাকি? তোর মতো পিচ্চি ছেলেকে তাও আবার আমি বিয়ে করব? হাসালি আমাকে। কালকে তুই রাব্বিকে ভয় দেখিয়েছিলি কেন? সে তো ভয় পেয়ে আবার তোকে কিছু করে নাই। এই যে আপু, আপনি কোনো রাব্বির সাথে কথা বলতেছেন? ওই যে মুখে হালকা হালকা দাড়ি আর সবসময় কালো পোশাক এবং কালো একটা বাইক নিয়ে আসে, ওই রাব্বির কথা বলতেছেন? হ্যাঁ, আমি ওই রাব্বির কথাই বলতেছি। সে আমার বয়ফ্রেন্ড, তাকে ভয় দেখিয়েছে এই ছেলেটা। ওই ভিতর ডিম আপনার বয়ফ্রেন্ড? তাও আবার আমাদের বিশ্বাস করতে হবে? তাকে একবার ডাক দিয়ে আমাদের সামনে নিয়ে আসেন, সে দেখবেন ভয় পেয়ে মাথা নিচু করে আমাদের সাথে কথা বলতেছে। আর সে আপনার থেকে 2 বছরের জুনিয়র হবে, হাত পায়ে লম্বা হলেই হয় না, গিয়ে দেখেন। মানে সে তো বলেছে আমার থেকে 2 বছরের সিনিয়র হবে সে, আর আপনি বলতেছেন সে জুনিয়র হবে। সে যদি জুনিয়র হয় তাহলে আপনারা দুজন যা বলবেন আমি তাই করতে রাজি আছি। চলেন রাব্বির কাছে, এখন যাব। ঠিক আছে, চলেন তাহলে। নীলাদ্রি নীল এবং শুভকে নিয়ে চলে আসলো রাব্বির কাছে। শুভ এবং নীলকে দেখে রাব্বি যে পালিয়ে যেতে যাবে, এমন সময় নীলাদ্রি পেছন থেকে রাব্বির শার্টের কলার টেনে ধরলো আর বলতে লাগলো, এই কোথায় যেতেছিস তুই? তোর সাথে আমার জরুরি কথা আছে। একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আর আমি যা যা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিবি। নীলাদ্রি,
আমার একটা জরুরি কাজ আছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি এখন ওই কাজটা করতে যাব। কাজটা শেষ করে এসে তোমার সাথে কথা বলতেছি। কাজ শেষ করে এসে আমার সাথে কথা বলতে হবে না। এখন আমার প্রশ্নের উত্তর দিয়ে এরপরে তুই এখান থেকে যাবি, তা না হলে তোকে আমি এখান থেকে যেতে দিব না। আচ্ছা বলো, কি প্রশ্ন করবে? আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে এরপর এখান থেকে যাব। তুই সত্যি করে বল, তোর বয়স কত, আর তুই কি আমার থেকে সিনিয়র নাকি জুনিয়র? সত্যি করে বলবি, না হলে তোকে আমি এখানে মেরে আলু ভর্তা করে রাস্তার কুকুরকে খাইয়ে দিব। আমি তোমার থেকে জুনিয়র, তুমি আমার 2 বছরের সিনিয়র। আমি তোমাকে ওই দিন মিথ্যা কথা বলেছিলাম, প্লিজ রাগ করো না জান। আমি তোমাকে অনেক ভালোবাসি। দাঁড়া, তোর ভালোবাসা দেখাচ্ছি আমি। এই বলে নীলাদ্রি রাব্বিকে মারতে মারতে গেটের বাইরে দিয়ে আসলো। এইদিকে নীল আর শুভ চলে আসলো ক্লাসরুমে। দুজন বেঞ্চে বসে আছে। এমন সময় নীল বলতে লাগলো, কি রে, ওই মেয়েটা তো বলেছিল আমাদের কথা যদি সত্যি হয় তাহলে আমরা যা বলবো ওই মেয়ে তাই শুনবে। এখন তো এই মেয়েটাকে কিছু করার দরকার। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এটার শাস্তি তো তাকে দিতে হবে। নীল বাদ দে তো, মেয়ে মানুষ কিছু করলে পরে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার যাবে। কিছু করার দরকার নেই, এমনিতেই ভালো আছিস, ভালো থাক। ওই মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নাই, আর বলতেও হবে না। আরে ভাই, ওই মেয়ের সাথে জাস্ট একটু মজা করবো, আর কিছুই করব না। তুই বসে ওদের সাথে আড্ডা দে, আমি আসতেছি ওই মেয়ের কাছ থেকে। এই বলে নীল চলে আসলো নীলাদ্রির কাছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস, আপনাকে বলেছিলাম না ওই ছেলেটা আপনার থেকে 2 বছরের জুনিয়র। আপনি তো বিশ্বাস করেন নাই এবং আমাদেরকে বলেছেন আমরা যা বলবো আপনি তাই করতে রাজি আছেন। এখন আমি যা বলবো তাই করতে রাজি হবেন তো? যেহেতু আপনাকে বলে দিয়েছি, তার মানে রাজি না হয়ে যাব কোথায় বলেন? আমাকে কি করতে হবে? আপনি যেটা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। তাছাড়াও তো উপায় নেই, করলে আবার আমার মান সম্মান হারিয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যদি না করেন তাহলে তো আমি সবার কাছে বলে দিব যে আপনি কলেজের সিনিয়র একজন আপু হয়ে একটা জুনিয়র ছেলের কথা রাখলেন না। এখন আমাকে লিপ কিস করতে হবে। যদি লিপ কিস করতে পারেন তাহলে আমি কাউকে কিছু বলবো না। নীলের কথা শুনে নীলাদ্রির চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে আছে। প্রায় 2 মিনিট এভাবে তাকিয়ে থাকার পর নীলাদ্রি বলতে লাগলো, এই পিচ্চি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কাকে কি বলতেছিস জানিস? আমি চাইলে এখন তোকে ঠাস করে 2টা চড় মেরে দিতে পারি। আপনি নিজেই তো বলেছেন আমি যা চাইবো তাই দিবেন। এখন যদি না দেন তাহলে আমি এই যে যাইতেছি সবাইকে বলার জন্য। কে কোথায় আছো দেখে যাও তাড়াতাড়ি, তোমাদের সিনিয়র নীলাদ্রি আপু। নীল আর কোনো কথা বলতে পারল না। নীলাদ্রি তাড়াতাড়ি করে নীলের মুখ টিপে ধরে নিয়ে চলে আসলো ফাঁকা একটা রুমে। নীলকে দেওয়ালের সাথে চেপে ধরে নীলের ঠোঁটজোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে কামড়ে ধরে থাকার পর নীলাদ্রি নীলকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে ওই ফাঁকা রুম থেকে বের হয়ে আসলো। এইদিকে নীলকে খুঁজতে খুঁজতে শুভ এবং তার বন্ধুরা চলে আসলো সেই রুমের সামনে। নীলকে দেওয়ালের সাথে চোখ বন্ধ করে থাকতে দেখে তারা তাড়াতাড়ি করে রুমের ভিতর প্রবেশ করলো এবং বলতে লাগলো, এই নীল, তোর কি হয়েছে? এভাবে দেয়ালের সাথে পিঠ দিয়ে চোখ বন্ধ করে আছিস কেন? এমনিতেই দাঁড়িয়েছিলাম, আর নীলাদ্রির সাথে একটু বোঝাপড়া ছিল, এটার জন্য সে এই রুমে নিয়ে এসেছে। তার মানে তোদের মাঝে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। সত্যি করে বলতো কি হয়েছে তোদের মাঝে? এখন যদি সত্যি করে না বলিস তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা উল্টোপাল্টা বানিয়ে বানিয়ে বলে দিব। তুই তো জানিস আবার আমরা উল্টোপাল্টা জিনিস বানাতে খুব পছন্দ করি। আসলে ওই নীলাদ্রিকে বলেছিলাম আমার ঠোঁটে লিপ কিস করার জন্য। সেই প্রথমে মানা করছিল, কিন্তু পরে আমি যখন বলেছি যে মানুষ ডাক দিব তখন সে তাড়াতাড়ি করে রাজি হয়েছে। তার মানে অবশেষে সিনিয়র মেয়ে তোর ঠোঁটে লিপ কিস করেছে। মামা, এখন তো আমাদেরকে ট্রিট দিতে হবে। যদি ট্রিট না দিস তাহলে আমরা সবাইকে বলে দিব। শালা, আমি তো ওই মেয়ের কাছ থেকে এমনি এমনি পেয়েছি, এটার জন্য তোদেরকে ট্রিট দিতে যাব কেন? ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড হয় নাকি যে সে লিপ কিস করেছে? এটা তোদেরকে বলার কারণে তোরা যা চাইবি তাই দিব। শালা, তুই আগে একটা কিছু হলে আমাদেরকে ট্রিট দিতি, আর এখন অনেক কিপটা হয়ে গেছিস। যা যা, তোর কাছে আর ট্রিট চাইবো না। আর যদি কখনো ট্রিট চাই তাহলে মনে রাখিস কি হয়। ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে।
চল এখন বাইরে যাই, গিয়ে নীলাদ্রিকে দেখে আসি। আর শোন, আমার ফুফাতো বোন তানজিলা আসতেছে, 2 দিন পর সে এই কলেজে পড়ালেখা করবে। তোরা কিন্তু আবার তার সাথে রিলেশন করতে যাস না, মেয়েটা অনেক রাগী। শালা তুই বললি কেন? এখন এটার জন্য আমরা সবাই তার সাথে রিলেশন করব। দেখি তুই কি করতে পারিস। আর ওই মেয়ে কতটা রাগী এটাও আমরা দেখে নিব। কি রে, তোরা কিছু বলতেছিস না কেন? আমরা কি বলবো, যা বলার নীল বলে দিয়েছে। আর আমাদের তো গার্লফ্রেন্ড আছে, আমরা আমাদের গার্লফ্রেন্ডের কাছে জুতার বাড়ি খেতে চাই না। তোর যদি ইচ্ছা থাকে তাহলে তুই জুতার বাড়ি খেতে পারিস। তোর তো আবার লজ্জা নেই, লজ্জা থাকলে তো তুই অন্যের মেয়ের কথা বলতে পারতিস না। পারভেজ, তুই এটা বলতে পারলি? আমি কখনো ভাবতে পারি নাই তুই যে এটা বলতে পারবি। যা, তোদের সাথে কোনো কথা নাই। এই বলে শুভ ওই রুম থেকে বের হয়ে চলে গেল। এইদিকে তার বন্ধুদেরকে নিয়ে চলে আসলো গাছের নিচে। এসে দেখে নীলাদ্রি বসে আছে। নীলাদ্রিকে দেখে নীল মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ইস বন্ধু, জানিস আজকে একটা সিনিয়র মেয়ে আমাকে লিপ কিস করেছে। মেয়েটার ঠোঁট জোড়া এতটা সফট, মন চাইছিল কামড়ে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলি। নীলের কথা শুনতেছে নীলাদ্রি আর তেলে বেগুনে জ্বলে উঠতেছে। মনে মনে বলতে লাগলো, এই পিচ্ছি, তোকে শুধু একবার একা পাই, এরপর দেখ তোর কি অবস্থা করি। আমার সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লজ্জা দিচ্ছিস, আবার তোর বন্ধুদেরকে বলতেছিস এইসব বেশরম বেহায়া। এসব বলতেছে নীলকে আর হাজারটা গালি দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নীল ওইখান থেকে চলে আসলো। কলেজ গেটের সামনে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে তানজিলা চলে এসেছে। তানজিলাকে দেখে নীল বলতে লাগলো, কি ব্যাপার তানজিলা আপু, তুমি না বলেছিলে কালকে আসবে, আজকে চলে এসেছো? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আজকে চলে আসছে। আমার সারপ্রাইজ কেমন লেগেছে? ভেবেছিলাম আরও অনেক বড় সারপ্রাইজ দেবো, কিন্তু দিতে পারলাম না। এত বড় সারপ্রাইজ দিয়েছো, এতেই আমি অনেক খুশি। মনে হয় তো এখন এসেছো, যাও ফ্রেশ হয়ে আসো, আমিও ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ যা, তুইও ফ্রেশ হয়ে আয়, আমিও ফ্রেশ হয়ে আসছি। তানজিলা চলে গেল তার রুমে। এইদিকে নীল তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তানজিলা নিচে আসলো। তানজিলাকে নিয়ে নীল খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর তানজিলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল চল, সন্ধ্যা আসছে, বাইরে থেকে ঘুরে আসি। ঢাকা শহরে এসেছি, বাইরে যদি ঘোরাঘুরি না করি তাহলে কি আমাকে ঢাকার মেয়েদের মতো লাগবে? ঘোরাঘুরি করলেই ঢাকার মেয়েদের মতো লাগবে এমন কোনো কথা না। ঢাকায় শুধু ঢাকার লোক বসবাস করে না, আরও বিভিন্ন অঞ্চলের লোক বসবাস করলে আমরাও কিন্তু গ্রামের লোক এখানে থাকি, তাই বলে আমরা আমাদের আঞ্চলিক ভাষা ভুলে যাই নাই। আচ্ছা যাই হোক, বোরকা পরে আসো, তোমাকে নিয়ে যাব। কালকে আবার সকাল সকাল বের হতে হবে, তোমাকে নিয়ে কলেজে ভর্তি করাবো। তানজিলা চলে গেল তার রুমে। একটা কালো বোরকা পরে নিচে আসতেই নীল তানজিলাকে নিয়ে বের হয়ে গেল ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। এইদিকে নীলাদ্রি তার বান্ধবীদের সাথে পার্কে বসে আছে। এমন সময় তাহমিনা নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে রে নীলাদ্রি, তোর কি হয়েছে? সে কখন থেকে দেখছি তুই আনমনা হয়ে বসে আছিস। কেউ কি তোকে কিছু বলেছে, নাকি ওই দুষ্টু ছেলেটা তোকে কিছু বলেছে? না, কিছু বলে নাই, এমনিতেই আনমনা হয়ে বসে আছি। কালকে তোরা কয়টার দিকে কলেজে যাবি? কালকে আমার একটু বাহিরে কাজ আছে, কাজটা শেষ করে কলেজে যাইতে চাইতে হয়তো 12টা বাজতে পারে। ক্লাসে যা যা পড়াবে সব কিছু নোট করে রাখিস, পরে আমি তোদের কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে, নিয়ে নিস তাহলে। সবাই বসে গল্প করতেছে। এমন সময় পার্কের ভিতর প্রবেশ করলো নীল এবং তানজিলা। নীল তানজিলাকে নিয়ে চলে আসলো একটা বেঞ্চের উপরে। দুজন বসে আছে। এমন সময় নীলাদ্রি নীলকে দেখতে পেল। তাহমিনাকে উদ্দেশ্য করে নীলাদ্রি বলতে লাগলো, এই তাহমিনা, ওইদিকে তাকিয়ে দেখতো, ওইটা সেই ছেলেটা না যে ছেলেটা কলেজে আমাদের সাথে ফাজলামি করে? দেখে তো মনে হচ্ছে সেই ছেলেটাই, কিন্তু তার সাথে ওই মেয়েটা কে? তাকে তো চিনলাম না, আগে তো কখনো দেখি নাই। আরে তুই বুঝিস না, এটা ওর গার্লফ্রেন্ড, তার জন্যই তো ঘুরতে নিয়ে এসেছে। পার্কের ভেতরে না হলে কি এইভাবে পার্কের ভেতরে নিয়ে আসতো? একদম ঠিক বলেছিস, চল গিয়ে বেটাকে ধরি। আজকে যতটুকু পারবো ওর পকেট থেকে সবগুলো টাকা বের করব।
আমাদের সাথে ফাইজলামি করে, সিনিয়র আপুদেরকে সম্মান করতে জানে না। এটার জন্য তো তাকে শাস্তি পেতেই হবে। সে শাস্তি না পেলে কিভাবে হবে? হ্যাঁ চল তাহলে গিয়ে বেটাকে ধরি। এই বলে তাহমিনা আর নীলাদ্রি চলে আসলো নীলের কাছে। নীলের সামনে ওরা দাঁড়াতে তানজিলা বলতে লাগলো, এই মেয়ে, তোমরা কারা? আর আমাদের সামনে এসে দাঁড়িয়েছো কেন? দেখছো না আমরা বসে আছি? এই পিচ্ছি, তুই না বলে রিলেশন করিস, তাহলে এই মেয়ের সাথে তো দেখতেছি দিব্যি হাত ধরে ঘুরোঘুরি করতেছিস। আমি কার সাথে ঘুরে বেড়াবো, কার সাথে ঘুরে বেড়াবো না, এসব আপনার জেনে তো কোনো লাভ নাই। আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই। আজকে তোকে কিছু বলবো না, কালকে তুই কলেজে আয়, এরপরে তোকে কলেজে ধরবো। এই তাহমিনা, চল আমরা এখান থেকে চলে যাই। তারা ভালোভাবে রিলেশন করুক, মনের কথাগুলো আদান প্রদান করুক। এই বলে নীলাদ্রি তাহমিনাকে নিয়ে ওখান থেকে চলে গেল। এদিকে তানজিলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীল, ওই মেয়েটা কে রে? আর তোকে এইসব বলে গেছে কেন? ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে নাকি? আরে না আপু, তুমি কি যে বলো না, ওই মেয়ে তো আমার চাইতে 3 থেকে 4 বছরের বড়। আবার তুমি বলতেছো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, আমি বলছি সম্পর্ক থাকতেও তো পারে। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? তাই বলে তুমি এসব বলবে? ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে আমি আগেই জানিয়ে দিতাম তোমাকে, কারণ তোমার সাথে তো সবসময় ফ্রিভাবে কথা বলি, আমার সব কথা তুমি জানো। আচ্ছা যাই হোক, বাদ দে এখন এসব। চল ফুচকা খেয়ে বাসায় যাব, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। এমনিতেই আমি রাতে ঘুমাই অনেক দেরিতে, সকালে উঠতেও পারি না তাড়াতাড়ি। এখন থেকে তাড়াতাড়ি উঠতে হবে। তানজিলা নীলকে নিয়ে এইখান থেকে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে নীলের আম্মু এসে দরজা খুলে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো। দুজনের রুমে ফ্রেশ হয়ে নিচে বসে কিছুক্ষণ গল্প করে রাতের খাবার খেয়ে দুজনের রুমে চলে গেল। নীল বিছানায় শুয়ে শুয়ে গান শুনতেছে আর তার বন্ধুদের সাথে গেম খেলতেছে। অন্যদিকে নীলাদ্রি তার রুমে শুয়ে শুয়ে একবার এপাশ করতেছে আরেকবার ওপাশ করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। তার মন বারবার কি যেন বলতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না। নীলাদ্রি তার মনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মন আজকে কি হয়েছে তোর? এমন কাঁদতেছিস কেন? কেন আমার এরকম মনে হচ্ছে যে আমি কাউকে পছন্দ করি, কেউ আমার কাছ থেকে হারিয়ে যেতেছে? সত্যি কি আমি কাউকে পছন্দ করি, নাকি আমার মন এমনিতেই এরকম করতেছে? এসব হাজারো চিন্তা ভাবনা করতে করতে নীলাদ্রি ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে নীল রাত 12টা অবধি গেম খেলে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 7টা। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আম্মু একা একা বসে চা খাইতেছে। তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তানজিলা আপু এখনো ঘুম থেকে উঠে নাই নাকি? কলেজে যাবে কখন? সকাল 9টার সময় কলেজে যেতে হবে। তানজিলা আপুকে ভর্তি করাতে হবে, অনেক সময় লাগবে। এখনো ঘুম থেকে উঠে নাই, তুই গিয়ে একটু ডেকে দিয়ে আয় তো। বল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য। আমি টেবিলে খাবার রেডি করতেছি। তুই একেবারে কলেজে যেন রেডি হয়ে চলে আসিস। তানজিলাকেও বলিস একেবারে রেডি হয়ে নিচে নামার জন্য। ঠিক আছে আম্মু, তুমি টেবিলে খাবার রেডি করো, আমি তানজিলা আপুকে ঘুম থেকে উঠিয়ে এরপর আমি রেডি হয়ে আসতেছি। এই বলে নীল চলে আসলো তানজিলার রুমে। এসে দেখে তানজিলা এখনো ঘুমাচ্ছে। তানজিলাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে দুজন রেস্ট করে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো সোজা কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় গাছের নিচে বসে থেকে নীলাদ্রি নীলকে ডাক দিয়ে বলতে লাগলো, এই পিচ্ছি, এইদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে, তাড়াতাড়ি এইদিকে আয়। আর তোর সাথে ওই মেয়েটাকে বল চলে যাওয়ার জন্য। তানজিনা আপু, ওই যে একটা রুম দেখতেছো, ওই রুমে তুমি চলে যাও। আমি ওই মেয়েটার সাথে দেখা করে এরপর আসতেছি, না হলে শান্তি মতো আমাদেরকে কাজ করতে দিবে না। তুই আমার সাথে যাবি, আর ওই মেয়েদের কাছে গেলে আমি তোর সাথে যাব। আমিও শুনতে চাই ওই মেয়ে কি বলে। নীল তানজিলাকে তার সাথে নিয়ে চলে আসলো নীলাদ্রির কাছে। নীলাদ্রিকে উদ্দেশ্য করে তানজিলা বলতে লাগলো, এই মেয়ে, তোমার সমস্যা কি?
বারবার নীলকে ডাকছো কেন? কালকে পার্কে গিয়েছি, ওইখানেও আমাদের সাথে ঝামেলা করেছো, আবার কলেজে এসেছি, এখানেও ঝামেলা করছো। তোমার সমস্যাটা কি ওইটা বলো। নীলকে পছন্দ করো? ওর মতো পিচ্চি ছেলেকে আমি পছন্দ করব? কখনোই না। ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আপনি 2 মিনিট এখানে দাঁড়ান, আমি তাকে নিয়ে ওইখান থেকে আসতেছি। 2 মিনিটের বেশি সময় লাগবে না। এই বলে নীলাটি নীলের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো কলেজের পিছনে। নীলের গলা টিপে ধরে নীলাটি চোখ বড় বড় করে বলতে লাগলো, এই কুত্তা, তোর কত বড় সাহস! তুই ওই মেয়ের সামনে আমাকে অসম্মানী করতেছিস। এখন যদি আমি রেগে যাই তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমাকে রাগিয়ে দিস না নীল, শেষবারের মতো বলতেছি, আমার সামনে ভালো ব্যবহার করবি, ভালোভাবে চলাচল করবি, না হলে কি করব নিজেও বুঝতে পারবি না। এই বলে নীলাটি নীলকে ছেড়ে দিতে নীল কোনোরকম গলায় হাত দিয়ে ওইখান থেকে চলে আসলো তানজিলার কাছে। তানজিলাকে ইশারা করে বলতেই তানজিলা নীলের সাথে হাঁটতে লাগলো। এদিকে নীল তানজিলাকে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তানজিলাকে ভর্তি করিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় তানজিলা বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, আমাদেরকে একটা মেয়ে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে, বিশেষ করে নীলকে বেশি ডিস্টার্ব করছে। আজকে আসার সময় ওই মেয়ে অনেক ডিস্টার্ব করেছে। ওই মেয়েটার নাম হচ্ছে নীলাদ্রি, এই কলেজেই পড়ালেখা করে। আচ্ছা তুমি যাও, আমি নীলাদ্রিকে বলে দিব যাতে তোমাদেরকে আর ডিস্টার্ব না করে। আর নীলাদ্রি তো তোমার ক্লাসে পড়ে, মানে তোমরা সেম ইয়ারে লেখাপড়া করো। তুমি চাইলে তার সাথে কথা বলে তোমাদের বিষয়টা মিটমাট করে নিতে পারো। আর এমনিতেই আমি বলে দিব না। আপনি একবার বলে দিয়েন, সে যদি না মানে তখন না হয় আমি তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিব। ঠিক আছে, যাও তাহলে তুমি, আমি নীলাদ্রিকে বলে দিব। তানজিলা আর নীল প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলো মাঠে। নীল তানজিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানজিলা আপু, এটা বলা একদম ঠিক হয় নাই। মেয়েটা না হয় আমাকে একবার ডাক দিয়েছে, তাই বলে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে ডাইরেক্ট বিচার দিবে? এখন তো ওই মেয়েটা আরো অনেক রেগে যাবে, তখন তো আরো অনেক বিরক্ত করবে আমাদেরকে। আরে তুই তো ভাবছিস কেন, আমি আছি না, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, চলো তোমাকে তোমার ক্লাসরুম দিয়ে আসি, তারপর আমি আমার ক্লাসরুমে যাব। নীল তানজিলাকে তার ক্লাসরুমে পৌঁছে দিয়ে এসে সেও চলে গেল তার ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে আসতেই দেখতে পেল নীলাদ্রি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে নীল কিছুটা ভয় পেয়ে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে রইল। হঠাৎ নীলাদ্রি নীলকে ইশারা করে বলতে লাগলো, এই নীল, এদিকে আয়, কথা আছে তোর সাথে। কি বলবেন আপু? ওইখানে থেকেই বলেন, আমি শুনতেছি, আমার কান বয়রা না। তোকে বলেছি এখানে আসার জন্য, এখানে দাঁড়িয়ে থেকে কথা বলার জন্য, তোকে বলি নাই। 5 সেকেন্ড সময় দিলাম, 5 সেকেন্ডের মধ্যে আমার সামনে এসে দাঁড়া, না হলে হাতে তো লাঠি দেখেছিস, এটা দিয়ে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। নীল তাড়াতাড়ি করে নীলাদ্রির সামনে গিয়ে দাঁড়াতে নীলাদ্রি বলতে লাগলো, আমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়ে এসেছিস তাই না? তোর তো অনেক বড় কলিজা হয়ে গেছে, আজকে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, দেখি আমাকে কে আটকাতে আসে। এই বলে নীলাদ্রি টানতে টানতে নীলকে নিয়ে চলে আসলো 5 তলার একটা ফাঁকা রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলের সামনে এসে লাঠিটা ঘোরাতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে লাঠি ঘোরানোর পর নীলাদ্রি আস্তে আস্তে নীলের সামনে যেতেই লাগলো, আর নীল এক পা করে পিছোতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ নীল নীলাদ্রিকে জড়িয়ে ধরল, তারপর তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নীলাদ্রি নীলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? তোকে এখানে নিয়ে এসেছি পেটানোর জন্য, আর তুই আমাকে জড়িয়ে ধরে তাও আবার আমার ঠোঁটের সাথে লিপকিস করছিস। এইটার জন্য তো তোকে মায়ের খাইতে হবে আরো বেশি। এই বলে নীলাদ্রি যে নীলকে মারতে যাবে, এমন সময় দরজায় ঠক ঠক করার শব্দ পেল। নীলাদ্রি হাতের লাঠিটা পিছনে রেখে দরজা খুলে দিতেই দেখতে পেল প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার নীলাদ্রিকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নীলাদ্রি, তুমি এইখানে কি করো, তাও আবার নীলের সাথে? আসলে স্যার, নীলের সাথে জরুরি একটা দরকার ছিল তো, তাই আর কি এই রুমে নিয়ে এসেছি। এই কলেজটা কিন্তু আমার, সো কোথায় কি হচ্ছে আমি সব খবর জানি। আর পার্সোনাল কথা ছিল, এই সব কথা নিচে বা ক্যান্টিনে বলতে পারতে।
5 তলায় এসে ফাঁকা একটা রুমে ঢুকে দরজা বন্ধ না করে বললেও পারতে। স্যার, নীলাদ্রি আপু আমাকে মারার চেষ্টা করেছিল। ওই দেখেন ওনার হাতে একটা বড় লাঠি। আপনি যদি ঠিক সময় না পৌঁছে যেতেন তাহলে নীলাদ্রি আমাকে মেরেই ফেলতো ওই লাঠিটা দিয়ে। প্রিন্সিপাল স্যার নীলাদ্রিকে বকা দিতে নীলাদ্রি ওইখান থেকে চলে আসলো নিচে। তাহমিনাকে বলে সোজা চলে আসলো পাশে। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলাদ্রিকে দেখে বলতে লাগলো, কি রে নীলাদ্রি, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলি যে? কলেজে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কলেজে কোনো সমস্যা হয়নি, এমনিতেই চলে এসেছি, ভালো লাগছিল না তো তাই। আমি আমার রুমে গেলাম, আমাকে ডাক দিবেন, আমি এখন ঘুমাবো। আচ্ছা যা, গিয়ে তাহলে ঘুমা, বিকেলবেলা না হয় তোকে ডেকে দেবো। নীলাদ্রি আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে নীল বাইরে আসতে তানজিলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, ওই মেয়েটাকে তো বোকা খাইয়ে দিলাম, খুশি হস নাই নাকি তুই? হ্যাঁ, অনেক খুশি হয়েছি, তবে আর একটু দেরিতে আসলে আরও খুব ভালো হতো। যাই হোক, চলো এখন নিচে যাই, ওইখানে গিয়ে দেখি যদি ক্লাস হয় তাহলে ক্লাস করবো, আর ক্লাস না হলে বাড়িতে চলে যাব। ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। নীল ওইখান থেকে তানজিলাকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে ক্লাস হচ্ছে না, তাই তানজিলাকে নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কিরে নীল, কি হয়েছে? আজকে এত তাড়াতাড়ি চলে এসেছিস? তানজিলা কলেজের কিছু হয়েছিল নাকি যে তাড়াতাড়ি চলে এসেছ? না, কিছুই হয়নি, এমনিতে চলে এসেছে। আর ক্লাস হচ্ছিল না, এটার জন্য নীলকে বলছিলাম, তাই নীলও চলে এসেছে। ও আচ্ছা, যাও তাহলে ফ্রেশ হয়ে আসো। দুপুর তো হয়ে এসেছে, আমি খাবার দিই, তোমরা খাওয়া দাওয়া করে নাও, তারপর যা ইচ্ছা তাই করো। ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে আসতেছি, আপনি খাবার রেডি করেন। নীল, যা ফ্রেশ হয়ে নিচে আয়, খাওয়া দাওয়া করবে আমার সাথে। ঠিক আছে, যাও তাহলে, তুমি ফ্রেশ হয়ে আসো আর আমিও ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে তানজিলা আর নীল দুজনেই রুমে চলে গেল। অপরদিকে নীলাদ্রি তার রুমে শুয়ে আছে আর মনে মনে বলতেছে, এই ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমি কিছু না করতেছি ততক্ষণ আমার মন শান্তি হবে না। তাকে তো কিছু একটা করতেই হবে। কি করব? এসব ভাবতেছে নীলাদ্রি। বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিল আর নিজের মনকে বলতে লাগলো, একমাত্র এই সিদ্ধান্ত নিয়ে আমি তাকে কিছু করতে পারবো, আর যদি এই সিদ্ধান্ত না হয় তাহলে আমি তাকে কিছুই করতে পারবো না। একমাত্র তাকে বিয়ে করলে বিয়ের পর আমি তাকে কিছু করতে পারবো, এর আগে কিছুই করতে পারবো না। হ্যাঁ, এটাই হবে আমার শেষ ভরসা। এটা যদি আমি না করতে পারি তাহলে তার জন্য আমি কোনো কিছুই না। এসব বলতেছে নীলাদ্রি। এদিকে নীল আর তানজিলা খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় নীল তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি আমার রুমে গেলাম, একটু ঘুমাবো। এখন যদি না ঘুমাই তাহলে মাথা ব্যথা করবে। এমনিতেই কালকে রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, আবার তাড়াতাড়ি উঠে গেছি। ঠিক আছে, যা তাহলে। আর তানজিনা, তুমিও যদি ঘুমাতে চাও তাহলে তুমিও গিয়ে ঘুমাও, সন্ধ্যায় না হয় আমি ডেকে দিব দুজনকে। নীল, তুই ঘুমাতে যা, আমি কিছুক্ষণ গল্প করে এরপর আসছি ঘুমানোর জন্য। নীল চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। অন্যদিকে তানজিলা নীলের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফুপু, তুমি কি নীলকে বিয়ে দিবে না নাকি? নীল তো অনেক বড় হয়ে গিয়েছে, এখন যদি তাকে বিয়ে না দাও তাহলে সে তো কয়েকদিন পর বাড়িতে মেয়ে নিয়ে আসবে, তখন কি করবে? আমার নীলের প্রতি বিশ্বাস আছে, সে কখনই এরকম কাজ করবে না। সে সব সময় আমার সাথে সব কথা শেয়ার করে। আশা করি সে যদি এইরকম কাজ করে তাহলে সে আমাকে সবার আগে জানাবে। এসব কথা বলতেছে নীলের আম্মু তানজিলাকে। বেশ কিছুক্ষণ তানজিলা গল্প করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল সে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে নিচে এসে নীলের আব্বুর সাথে কথা বলতেছে আর এইদিকে নীল গেম খেলতেছে। বেশ কিছুক্ষণ এভাবে গেল। গেম খেলার পর নীল চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বুর সাথে তানজিলা বসে কথা বলতেছে। নীল তার আব্বুর পাশে বসে পড়তেই তার আব্বু বলতে লাগলো, নীল, তোকে কতবার বললাম বিয়েটা করে নে, তাহলে তো একা একা লাগতো না, কিন্তু তুই তো বিয়ে করলি না। আর কি বলবো, আর কিছু বলার নেই।
তুই তোর আম্মুর সাথে তাল মিলিয়ে কথা বলিস। তার চাইতে তানজিলা খুব ভালো, আমার সাথে কত ফ্রিভাবে কথা বলেই। হয়েছে হয়েছে, আর আমাদের নামে বদনাম করতে হবে না। এই নাও, তোমাদের জন্য বাড়িতে বসে মিষ্টি বানিয়েছিলাম, মিষ্টিগুলো খেয়ে নাও। সবাই মিলে মিষ্টি হেসে আড্ডা দিতে লাগলো। পরের দিন সকাল 10টা। নীল ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তানজিলা ঘুম থেকে উঠে গেছে। তানজিলার সাথে চা খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাহিরে। ঘোরাঘুরি করতেছে। নীল এমন সময় সামনে তাকিয়ে দেখে নীলাদ্রি তার দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে নীল পেছন ফিরে আবারও সামনের দিকে হাঁটা ধরল। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর নীল পিছনে ফিরতে দেখতে পেল নীলাদ্রি এখনও তার পিছু করতেছে। এটা দেখে নীল একটা অপরিচিত বাড়িতে ঢুকে গেল। সামনে দিয়ে ঢুকে পেছনের গেট দিয়ে বের হয়ে চলে এসেছে। এদিকে নীলাদ্রি বাড়ির ভিতর প্রবেশ করে দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে দারোয়ান, একটু আগে যে কালো একটা শার্ট পরে একটা ছেলে বাড়ির ভেতরে ঢুকেছে, ওই ছেলেটা কয়তলায় থাকে? আর ছেলেটা কার সাথে রিলেশন করে নাকি রিলেশন করে না? তুমি বাড়িওয়ালার ছেলের কথা বলতেছো? সে তো খুব ভালো, সে কারোর সাথে রিলেশন করে না। কেন, তুমি তাকে পছন্দ করো নাকি? হ্যাঁ, আমি তাকে পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে আমি তার পরিবারের সাথে কথা বলতে চাই। তার আব্বু আম্মু কি বাসায় আছে নাকি বাসায় নেই? তার আব্বু আম্মু বসে আছে, তুমি চাইলে গিয়ে কথা বলতে পারো। 5 তলায় 312 নম্বর রুম হচ্ছে তাদের। নীলাদ্রি দারোয়ানকে আর কিছু না বলে ওইখান থেকে সোজা চলে আসলো। 5 তলায় 312 নম্বর রুমের সামনে কলিং বেল দিতে বাড়িওয়ালা এসে দরজা খুলে দিল। নীলাদ্রি বাড়িওয়ালাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এটা কি নীলদের বাসা? ওয়ালাইকুম আসসালাম। না, এখানে তো নীল নামের কেউ থাকে না, আপনি হয়তো ভুল ঠিকানায় চলে এসেছেন। আপনি কার কাছে এসেছেন? আমি নীলের কাছে এসেছি। তার পিছু পিছু করতে করতেই তো এসে দেখলাম যে এই বাড়িতে ঢুকেছি, কিন্তু আপনি বলতেছেন এটা নীলের বাড়ি না। আপনি আপনার ছেলেকে একটু ডাক দেন, আমি আপনার ছেলেকে দেখব। বাড়িওয়ালা তার ছেলেকে ডাক দিতে নীলাদ্রি জিভে একটা কামড় দিয়ে সরি বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে। রাস্তার একপাশে দাঁড়িয়ে কি বকবক করতে করতে নীলের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে বকবকি করার পর নীলাদ্রি বলতে লাগলো, এইভাবে তার বাড়ির খোঁজ পাওয়া যাবে না। আগে কলেজে যাই, কলেজে গিয়ে তার বন্ধু বান্ধব তো আছে, তাদের কাছ থেকে তার বাড়ির ঠিকানাটা নিতে হবে। এছাড়া আর কোনোভাবে তার বাড়ির ঠিকানা বের করতে পারবো না তাকে ফলো করে। এইসব ভাবতে ভাবতে নীলাদ্রি চলে আসলো কলেজে। এসে দেখে তানজিলা একা একা বসে আছে গাছতলায়। নীলাদ্রি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। তানজিলাকে উদ্দেশ্য করে নীলাদ্রি বলতে লাগলো, এই মেয়ে, তুমি তো নীলের গার্লফ্রেন্ড হও। নীলদের বাসা কোথায় আর সে কয় নাম্বার বাড়িতে থাকে এটা একটু আমাকে বলো, তার সাথে আমার জরুরি কথা আছে। তার সাথে আপনার কি জরুরি কথা আছে তা আমি খুব ভালো করে জানি। আমি তার বাড়ির ঠিকানা দিতে পারবো না। আপনি নীলকে কোনো কিছুই করতে পারবেন না। নীলের আব্বুর সাথে কথা বলে আমি আমাদের বিয়ে ফাইনাল করে রেখেছি। এখানে আপনি চান্স নিতেই ব্যর্থ হবেন। একবার যেহেতু তার স্পর্শ আমি পেয়ে গেছি, তার মানে আমার তাকেই লাগবে, অন্য কাউকে দিয়ে আমার হবে না। সো এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমি নীলকে আপনার কাছ থেকে কেড়ে নিব। এই বলে নীলাদ্রি ওইখান থেকে চলে গেল। এদিকে তানজিলা চলে আসলো বাসায়। এসে দেখে নীল বসে বসে টিভি দেখতেছে। নীলের পাশে বসে তানজিলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, সত্যি করে বলবি, তুই কি কাউকে পছন্দ করিস নাকি পছন্দ করিস না? যদি পছন্দ করে থাকিস তাহলে আমাকে বল। পছন্দ বলতে আমি একটা মেয়েকে যেহেতু স্পর্শ করে ফেলেছি, তার মানে আমি তাকে পছন্দ করি। আর তুমি হঠাৎ এইরকম ভাবে কথা বলতেছো কেন? আমি এইরকম ভাবে কথা বলতেছি কেন এটা তো না জানলেও চলবে। তুই আগে বল, তুই কাউকে পছন্দ করিস? আমি ওই মেয়েটাকে পছন্দ করি যে মেয়েটাকে আমি বিরক্ত করি, এবং তুমি যে মেয়েটাকে অনেক বকাঝকা করেছো। তার মানে তুই ওই নীলাদ্রি মেয়েটাকেই পছন্দ করিস? হ্যাঁ, আমি ওই নীলাদ্রি মেয়েটাকে পছন্দ করি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি আর আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি আর তোমাকে কিছু বলতে পারবো না। এই বলে নীল চলে আসলো তার রুমে। এইদিকে তানজিলা চুপচাপ বসে আছে। এমন সময় নীলের আম্মু এসে তানজিলার পাশে বসে বলতে লাগলো, কিরে তানজিলা, তোর কি হয়েছে? এইভাবে চুপচাপ
বসে আছিস কেন? আর নীল হঠাৎ উঠে চলে গেল কেন? কিছু কি হয়েছে তোদের মাঝে? না, আমাদের মাঝে আবার কি হবে? আমাদের মাঝে কিছুই হয়নি। যদি কিছু হতো তাহলে তোমাকে বলতাম। সে ঘুমানোর জন্য চলে গিয়েছে। ও আচ্ছা, তুই আমার সাথে আয়, আজকে দুজন মিলে রান্না করব। তানজিলা নীলের আম্মুর সাথে চলে গেল রান্নাঘরে। দুজন মিলে রান্না করে রেখে দিল টেবিলে। রাত 9টা, সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় তানজিলা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, আমি কাল গ্রামে চলে যাচ্ছি, আর হয়তো এখানে আসা হবে না। আব্বু আম্মু আমার জন্য ছেলে পছন্দ করেছে, ওইখানে গিয়ে তাকে বিয়ে করে ঘর সংসার করব। হঠাৎ আপু তুমি এই সিদ্ধান্ত নিয়েছো কেন? আমার উপর রাগ করেছো নাকি? আমি তো সত্যি বললাম, আমি যাকে ভালোবাসি তার কথাই বললাম তোমাকে, তাই বলে তুমি রাগ করবে? আরে আমি রাগ করিনি, রাগ করলে তোকে অবশ্যই বলতাম। তুই এক কাজ কর, তুই যাকে ভালোবাসিস তাকে নিয়ে আয়। ফুপু ফুপা তোমার নীলের পছন্দ করে মেয়েকে নীলের সাথে বিয়ে দিয়ে দিও, যাতে নীলের সব সময় সুখে থাকতে পারে। হ্যাঁ, তা তো দিবই, কিন্তু তুই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলি কেন? আজকে 2 মাস হয়েছে এখানে এসেছিস, আর তুই এখন বলতেছিস চলে যাবি? এখান থেকে আমি তোকে যেতে দিব না, তুই যাই বলিস না কেন। তানজিলা কিছু বলল না, চুপচাপ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এদিকে নীল সব কিছু বুঝতে পেরে তানজিলার রুমে এসে দরজাটা লাগিয়ে দিই তানজিলার বিছানায় বসে বলতে লাগলো, তানজিলা আপু, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। আসলে আমি কখনো চাইতাম না যে আত্মীয়র মধ্যে আমার বিয়ে হোক। এসব আমার একদম পছন্দ না। তুমি জানো যে আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে, তারা কিন্তু আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে, আমি তাদের বিয়েতে যাই নাই। আর আমি ওই মেয়েটাকে অনেক আগে থেকেই পছন্দ করি। ওই মেয়েটাকে সর্বপ্রথম দেখেছিলাম যে পার্কে তোমাকে নিয়ে গিয়েছিলাম, প্রথম দিন ওই পার্কে। ওই দিনের পর থেকে আমি তাকে পিছু করতাম, সব সময় তার খেয়াল রাখতাম। এই দেখো, প্রায় 200 থেকে 300 পিক তোলা আছে। সে যেখানে যাইতো সেখানেই আমি যাইতাম। এই বলে নীল চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর তানজিলা নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা যা, আমি এখান থেকে যাব না, তবে আমার কথা শুনতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। আগে তোর বউকে আমি টেস্ট করবো, এরপর তোদের বিয়ে দিব। তুই আমার সাথে রিলেশন করার অভিনয় করবি, আমিও দেখতে চাই ওই মেয়েটা কি করে তোর জন্য। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি তোমার সাথে রিলেশন করার অভিনয় করব, কিন্তু আবার তুমি ভাইবো না আমি তোমার সাথে রিয়েলভাবে রিলেশন করতেছি। না, আমি কখনোই ভাববো না এমন কিছু। আচ্ছা, এখন তুই তোর রুমে ঘুমা, আমি এখন ঘুমাবো। নীল আর কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 7টায় দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে তানজিলাকে নিয়ে চলে আসলো কলেজে। নীল তানজিলার হাতে হাত রেখে বসে আছে আম গাছের নিচে। এমন সময় নীলাটি এসে নীলের সামনে দাঁড়ালো। তানজিলার হাতে নীলের হাত দেখে চোখ লাল করে তাকিয়ে আছে নীলাটি, আর বলতে লাগলো, এই নীল, তাড়াতাড়ি এই মেয়ের হাত থেকে তোর হাত সরা, না হলে কিন্তু আমি তোর হাত পুড়িয়ে ফেলবো। এই মেয়ে, তুমি কে? যাও তো এখান থেকে, আমাদের এখানে কোনো ভিকা নেই। নীল, তুমি মেয়েটাকে বলে দাও যাতে আমাদের এখানে সামনে না আসে। এই যে আপু, আপনি আর আমাদের সামনে আসবেন না, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মনে রাখেন। এটা বলতে নীল যে উঠে যেতে যাবে, এমন সময় নীলাটি নীলের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো একটা ফাঁকা রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলকে দেওয়ালের সাথে ঠেস দিয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ পর দুজনেই রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নীলাটি নীলকে ছেড়ে দিতে নীল আবারও নীলাটিকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। আবারও কয়েক মিনিট এইভাবে লিপ কিস করার পর দুজনকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। নীলাটি নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, তুই সত্যি করে বল, কাকে পছন্দ করিস? আমাকে করিস নাকি ওই মেয়েটাকে করিস? আর ওই মেয়েটাকে সত্যি করে বলবি, তোর সাথে সব সময় ঘুরে বেড়ায় কেন? ওই মেয়েটা হচ্ছে আমার ফুফাতো বোন। সে গ্রাম থেকে এখানে এসেছে পড়ালেখা করার জন্য। আমাদের বাড়িতে থেকে সব সময় পড়ালেখা করবে। তানজিলা আপু আমাকে পছন্দ করে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, এটা তাকে আমি বলে দিয়েছি। আর কোনো অসুবিধা নেই, সে কোনো কিছুই করবে না। দেখ, আমি তোকে হারাতে চাই না,
তুই তোর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবি। কবে আসবি সেটা বল আগে। এখান থেকে সব কিছু ফাইনাল করে এরপরে বের হব। দেখি কবে যাওয়া যায়। সামনের সপ্তাহে গেলে চলবে নাকি এই সপ্তাহে যেতে হবে? এই সপ্তাহে যেতে হবে। যদি যেতে পারিস তাহলে বল, আর না যেতে পারলে বলতে পারিস। আর কখনো তোকে বলবো না যাওয়ার জন্য। আচ্ছা, আমি এই সপ্তাহে যাব, তবে আমাকে আর 2 থেকে 3 দিন সময় দিতে হবে। 2-3 দিন পর আমি তোমাদের বাসায় যাব আব্বু আম্মুকে নিয়ে। ঠিক আছে, মনে থাকে যেন। নীল আর কিছু না বলে নীলাদ্রিকে নিয়ে বাইরে বের হয়ে আসলো। দুজন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো তানজিলার কাছে। তানজিলা নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেহেতু লিপ কিস করবি এখানেই করলে পারতে, রুমে কি করার কি ছিল? আমি তো তোমার পরিচিত। আচ্ছা যাই হোক, তোমরা দুজন কবে বিয়ে করছো সেটা বলো। আর 2 থেকে 3 দিন পরে আমরা 2 জন বিয়ে করতেছি। তবে আমাদের বিয়েতে হয়তো কোনো অনুষ্ঠান হবে না, আবার হতেও পারে, তার কোনো শিওর নেই। নীলাদ্রি, নীল আর তানজিলা কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর 3 জন চলে আসলো নীলেদের বাসায়। নীল তার আম্মুর সাথে নীলাদ্রিকে পরিচয় করিয়ে দিল। নীলাদ্রি সারাদিন নীলদের বাসা থেকে চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। সকাল 10টা, নীল এবং তার পুরো পরিবার রেডি হয়ে এসেছে নীলাদ্রিদের বাসায়। কলিং বেল দিতে নীলাদ্রি এসে দরজা খুলে দিল। সবাইকে দেখে সালাম দিয়ে সবাইকে ভিতরে নিয়ে গেল। সবাই সোফায় বসে আছে। এমন সময় নীলাদ্রির আব্বু আম্মু আসলো। সোফায় বসিয়ে নীলাদ্রির আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর নীলাদ্রির আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, সকল কথা তো ফাইনাল হয়ে গেল। আমার মেয়ে চাইতেছে মসজিদে গিয়ে কাজী ডেকে বিয়ে করার জন্য। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কিছুক্ষণ পর মসজিদে যাব। ইমাম সাহেব এবং কাজী থাকবে ওইখানে। ঠিক আছে, তারা 2 জন যা বলে তাই করেন। চলেন তাহলে যাওয়া যাক। নীলের আব্বু বেশ কিছুক্ষণ পর সবাইকে নিয়ে চলে আসলো কাছের একটা মসজিদে। দুজনে বিয়ে পড়িয়ে দিয়ে খেজুর খাইয়ে নিয়ে চলে আসলো নীলদের বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে নীল, তানজিলা এবং নীলাদ্রি কিছুক্ষণ গল্প করে চলে আসলো রুমে। নীল দরজাটা লাগিয়ে দিয়ে নীলাদ্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলাদ্রি চলো, আমরা দুজনে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আল্লাহর কাছে আমাদের নতুন জীবনের জন্য কিছু চাই। ঠিক আছে, চলো তাহলে। নীল নীলাদ্রিকে নিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে এসে বসে পড়ল। এমন সময় নীলাদ্রি বালিশের নিচ থেকে একটা ছুরি বের করে নীলের গলার সামনে ধরে বলতে লাগলো, আমাকে অনেক জ্বালিয়েছিস কলেজে, আজকে আমি তোকে জ্বালাবো। যতক্ষণ পর্যন্ত আমার আদর ঠিক মতো না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ছুরি ধরে রাখবো তোর গলায়। ছুরি ধরে রাখলে আদর করব কিভাবে? ছুরিটা সরাও, আমি আদর করতেছি। নীলাদ্রি ছুরিটা সরাতেই নীল আদর করতে লাগলো নীলাদ্রিকে। এদিকে নীলাদ্রি আদর খেতে খেতে কান্না করতে লাগলো। হঠাৎ নীলকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ থাকার পর নীলাদ্রি নীলকে ছেড়ে দিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, এইভাবে চলবে না, আরো জোরে আদর করো। আজকে সারা রাত আদর করতে হবে আমাকে। আর লাইট জ্বালিয়ে আদর করতেছো, তোমার পাঠক পাঠিকারও চেয়ে রয়েছে। এই যে পাঠক পাঠিকারা, আপনারা এভাবে চেয়ে থাকলে আমি আদর করব কিভাবে? আপনারা তাকিয়ে আছেন তাই আমার বউ লজ্জা পাইতেছে। এখন আপনারা তাড়াতাড়ি চলে যান, আমি আমার বউকে আদর করে একটা ফুটফুটে সন্তান নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত।